ছিলাম কন্ডেম সেলে। ফাঁসি কার্যকর করা হবে। কতগুলো মামলার দায়ভার আপনাকে গ্রহণ করতে হয়েছিল? 71টি মামলার দায়ভার আমাকে গ্রহণ করতে হয়েছে। কারান্তরীণ ছিলেন কতদিন? টানা 36 দিন আমি কারাবরণ করেছি। রিমান্ডে ছিলেন কতদিন? 3 দিনের রিমান্ড আমাকে সহ্য করতে হয়েছে। সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, 10 মিনিটস উইথ ইমরানের 85তম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে এমন একজন রাজনীতিবিদের সাথে আপনাদের পরিচয় করাতে চাচ্ছি যিনি 71টি মামলার দায়ভার গ্রহণ করে গ্রেফতার হয়েছেন, রিমান্ডে ছিলেন 3 দিন, একই সাথে কারাবরণ করেছেন 36 দিন, ছিলেন ফাঁসির সেলে, যাকে অ্যান্টি টেরোরিজম ক্যাচ করতে চেয়েছিল ভিন্ন লক্ষ্যে। বলছিলাম মনিরুজ্জামান মনিরের কথা। আসুন পরিচয় হই মনিরের সাথে। লিডার, কেমন আছেন? 10 মিনিটস উইথ ইমরান প্রোগ্রামে আমাকে অতিথি করার জন্য ইমরান চৌধুরী আপনাকে ধন্যবাদ। পক্ষপাত্র ম্যাগাজিনকে ধন্যবাদ অতিথি হিসাবে আমাকে মনোনীত করার জন্য। মনির সাহেব, আমরা জানি আপনার বাড়ির মালামাল ক্রয় করা হয়েছিল, এ বিষয়টি সম্পর্কে কিছু বলেন। এই আসনটি স্বরাষ্ট্রমন্ত্রীর আসন। এখানে অত্যাচারের মাত্রা খুব বেশি ছিল, যার কারণে আমাদের সারা বাংলাদেশে খুব অল্প কয়েকটি কাউন্টার টেরোরিজম আইনে মামলা দেওয়া হয়, যার মধ্যে আমি একজন আসামি। আমার সাথে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দরও এই কাউন্টার টেরোরিজম আইনে মামলা করা হয়। ওই মামলাটা আমরা জামিন নিতে পারতেছিলাম না তৎকালীন, এই জন্য মালামাল প্রয়োগের সিদ্ধান্ত হয় এবং আমার বাসায় পুলিশ এসে মালামাল প্রয়োগের সিদ্ধান্ত নেয়। আপনাকে শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি, ব্যবসায়িকভাবেও ধ্বংস করার পায়তারা ছিল। কতগুলো মামলার দায়ভার আপনাকে গ্রহণ করতে হয়েছিল, এ বিষয়টি সম্পর্কে কিছু বলেন। আপনারা জানেন যে বিগত 17টি বছর আমরা একটি দুঃসহ জীবন অতিবাহিত করেছি, যেই সরকার মামলাবাজ সরকার হিসাবে একটি ব্যাপক পরিচিত হয়েছিল সারা বিশ্বে। আপনারা জানেন আমাদের প্রাণী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেই থেকে শুরু করে আমার নামে মামলা দেওয়া শুরু হয় এবং টানা 17 বছরে আমি 71টি মামলার আসামি ছিলাম। আইনের প্রতি শ্রদ্ধার কারণে আমার নামে মামলা হওয়ার পরে আমি আদালতে আত্মসমর্পণ করি। কিন্তু আপনারা জানেন তৎকালীন সরকার একটি বাকশালী সরকার হিসাবে পরিচিত ছিল, আর যেহেতু আমার এই এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর আসন, সেই কারণে এখানে একটি চিরকুট যেত। আমাকে ওই চিরকুটের মাধ্যমে ওই ক্যাঙ্গারু আদালত জামিন না দিয়ে আমাকে কারাগারে প্রেরণ করে। তার মধ্যে আমাকে নেওয়া হয় রিমান্ডে। এই 3 দিনের রিমান্ড ছিল আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় 3টা দিন। কন্ডেম সেলে আমাকে থাকার নির্ধারণ করা হয়। 36 দিনের কন্ডেম সেলে আমাকে বারবার বলা হতো বিদেশ থেকে ফোন করে আমার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য কোনো সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার এলাকার নেতা সাইফুল আলম নীরব আমাকে বলেছে গাড়ি পোড়ানোর জন্য, বোম মারার জন্য, মানুষ পুড়িয়ে মারার জন্য। এইভাবে স্বীকারোক্তি না দিলে আমাকে দ্রুত বিচার আইনে মামলার রায় দেওয়া হবে এবং খুব দ্রুত সেই রায়ে আমাকে ফাঁসি কার্যকর করা হবে। আমি একটি মামলাও আমি কোনো মিথ্যা সাক্ষ্য দিইনি, আমি কোনো নেতার বিরুদ্ধে কোনো মিথ্যা সাক্ষ্য দিইনি এবং মিথ্যা সাক্ষ্য না দিয়ে আমি হয়তো ভেবেছিলাম আমার ফাঁসি আসলেই দ্রুত কার্যকর হবে। এই জন্যই হয়তো আমাকে সেলে রাখা হচ্ছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি, আপনাদের মাঝে কথা বলতেছি। কারা অন্তরীণ থাকা অবস্থায় কোন কোন লিডারদেরকে পেয়েছিলেন? আমি টানা 36 দিন কারাগার বরণ করি। সেখানে আমি আমাদের
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ভাই, আমাদের খায়রুল কবির খোকন ভাই, আমাদের মুন্সিগঞ্জের আব্দুল হাই ভাই, আমাদের ভিপি শামীম পারভেজ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এখন বর্তমান সদস্য সচিব, আমার খুব কাছের সহযোদ্ধা নয়ন সহ বিভিন্ন রকম নেতাকর্মী তখন আমাদের সাথে ছিল। যেহেতু আমি কন্ডেম সেলে ছিলাম, ওরাও চেষ্টা করেছিল আমাকে কন্ডেম সেল থেকে বের করে ওদের সাথে নেওয়ার জন্য, কিন্তু সেটাও সম্ভব হয়নি। আমি কন্ডেম সেলে থেকেই তখন আমার কারা জীবনটা পার করি, কিন্তু তাদের সাথেও মাঝে মাঝে দেখা হতো, আমরা সৌহার্দ্যপূর্ণ কথা বলতাম। যেহেতু জেলখানা পাশাপাশি থাকার কারণে দেখা হলে কথা হলে একটু ভালো লাগতো। তারপরও যেহেতু আমি কন্ডেম সেলে ছিলাম, আমার সাথে তাদের দেখা করার সুযোগটা খুব কমই হতো। তারপর আমরা একসাথে আরও অনেক জুনিয়র নেতাকর্মী নিয়ে তখন কারাগারে ছিলাম। আপনাকে না পেয়ে আপনার ছোট ছোট বাচ্চাগুলোর সামনে প্রশাসন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সেই আতঙ্কে আপনার বাচ্চারা আজও আতঙ্কিত হয়ে যায় মাঝে মাঝে। এ বিষয়টি সম্পর্কে কিছু বলুন। আমার এই আসনে আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন, তো স্বরাষ্ট্রমন্ত্রীর আসন হওয়াতে পুলিশের ভূমিকা এক একজন পুলিশই এক একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করে। আমি যেহেতু উত্তপ্ত রাজপথে একটি উত্তপ্ত স্লোগান মাস্টার ছিলাম, উত্তপ্ত রাজনীতিবিদ ছিলাম, সেজন্য তারা সকাল বিকাল ধরে, হিন্দুরা যেমন মন্দিরে যাওয়া আসার পথে একটা করে ঘন্টা বাজায়, সকাল বিকাল আমার বাড়ির পাশ দিয়ে গেলে এবং আসার সময় পুলিশ একবার করে আমার বাড়িতে হানা দিত। আমার পরিবারের সাথে তারা বাজে ব্যবহার করত এবং আমার ছোট্ট মেয়ে সে খুব ভীত থাকতো। ছোট্ট মেয়েটিও খুব ভীত হতো, এখনো মাঝে মাঝে রাজনৈতিক কথা শুনলে ভীত থাকে। যাই হোক, আমার অপরাধ একটি ছিল, আমি জাতীয়তাবাদের রাজনীতি করতাম এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রাণের নেত্রী দেশনায়ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজপথে সবসময় ভূমিকা রাখার চেষ্টা করতাম। এটাই ছিল আমাদের অপরাধ। একটি অগণতান্ত্রিক, একটি বাকশাল, একটি গুম খুনের সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে থাকতাম, ভূমিকা রাখতাম, একটি সুন্দর বাংলাদেশ ভবিষ্যতে গর্ব আশা করতাম। এই জন্যই আমাদের বাড়িতে এই হামলা হতো। বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমরা সব সময় আপনাকে সক্রিয় দেখেছি। জানতে চাচ্ছি, সেই সময়ে স্থানীয়ভাবে কোন নেতাকে সব সময় কাছে পেয়েছেন, মাঠে পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন? এই আসনের যে আমাদের অভিভাবক, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, উনি আমাদের পাশে ছিলেন। উনি তৎকালীন যুবদলের নেতৃত্ব দিতেন, উনি যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আওয়ামী সরকারের আমলে। তিনি আমাদের পাশে সবসময় ছিলেন, আমাদের নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। আমাদের নেতাকর্মীদের মামলা হামলা, আমাদের ঈদ কুরবানি সব কিছুতেই সরকার সেপ্টেম্বর মাসে সারা বাংলাদেশে হাজার হাজার গায়েবী মামলা দিয়েছিল। সেই গায়েবী মামলার কোনো থানায় 10 থেকে 11টি মামলা হয়েছে, কিন্তু আমাদের এই শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছিল ওই সেপ্টেম্বর মাসে 33টি। এবং শুধু শিল্পাঞ্চল নয়, তেজগাঁও থানা, শেরেবাংলা থানা এবং হাতিঝিল থানা, এই 4টি থানায় আমাদের যে আসন, এই আমাদের আসনের অভিভাবক সাইফুল আলম নীরব তৎকালীন প্রত্যেকটি নেতাকর্মী জামিনের ব্যবস্থা করেছিলেন। আমার যতটুকু মনে পড়ে, উনি হাইকোর্টেই 7 থেকে 7.5 লাখ টাকা আমার হাত দিয়ে উনি হাইকোর্টের পেমেন্ট করেছিলেন, শুধুমাত্র নেতাকর্মীরা যেন জামিনে থাকতে পারে, নেতাকর্মীরা যেন অন্তত তাদের পরিবারগুলো যেন সুরক্ষিত থাকে। তো এইভাবে উনি সবসময় আমাদের খোঁজখবর রেখেছেন, আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন। উনি সর্বাত্মকভাবে চেষ্টা করতেন অন্তত আমাদের এই আসনে যেন সর্বাত্মকভাবে আন্দোলন সংগ্রামটা সুরক্ষিত থাকে। আপনারা জানেন, আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন তাকে কারাবরণে যেতে হয়, সেদিন আমার থানা থেকেই 144 ধারা ভঙ্গ করা হয় এবং আমরা আমাদের হাতিঝিলের মোড় থেকেই সাইফুল আলম নীরবের নেতৃত্বে অ্যাড হয়ে আমরা দেশনেত্রীকে নিয়ে আদালতের দিকে আমরা এগিয়ে যাই এবং কাকরাইল মোড়ে গিয়ে আমাদের সাথে এই সাইফুল আলম নীরবের সাথেই একটি বিশাল গ্যাঞ্জাম বাজে। হোলি ফ্যামিলির কর্নারে আমাদের ছেলেপেলেকে না নিয়ে আমার প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনের দিকে এগোন নেই, আমরা ওইখানে হামলা প্রতিহত করে দেশনেত্রীকে নিয়ে আমরা কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যাই এবং সেইখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যখন হোলি ফ্যামিলিতে পারে নাই আমাদের সাথে ফাইটে, তখন কাকরাইল মোড়ে পুলিশ এসে আমাদের নেত্রীর সাথে আমাদের সাথে অসৎ আচরণে করে, গোলাগুলি করে, টিয়ার সেল নিক্ষেপ করে। সেইখানে সাইফুল আলম নীরব ব্যাপক ভূমিকা পালন করে। সেই সময় সেই কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এগেনিস্টে এসে এই শিল্পাঞ্চল থেকে 134 ধারা ভঙ্গ করে দেশনেত্রীর সাথে এগিয়ে যাওয়ার সাহস একমাত্র সাইফুল আলম নীরবই রেখেছেন, যা এই এলাকায় আর কারো পক্ষে রাখা সম্ভব ছিল না। মনির সাহেব, আমরা জানি
5ই আগস্টের পূর্বে এই অঞ্চলের রাজনৈতিক হালচাল যেমন ছিল, 5ই আগস্টের পর রাজনৈতিক কর্মকাণ্ডে অনেক অন্যায় বন্ধ হয়েছিল। এখন কি অবস্থায় আছে? আপনারা জানেন যে 5ই আগস্টের কিছুদিন পূর্বেই আমাদের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান এবং দায়িত্ব পাওয়ার মাসখানিক পরেই আন্দোলনটি শুরু হয়। তখন ছাত্র আন্দোলন থাকলেও আন্দোলনটি এক পর্যায়ে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বহির্বিশ্ব থেকেই আন্দোলনকে এক দফা আন্দোলন, সরকার পতন আন্দোলনের রূপ নিয়ে নেয় এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ছাত্রদের পাশাপাশি থেকে রাজপথে আন্দোলন করার জন্য বলে। আমাদের নেতা সাইফুল আলম নীরবকে নিয়ে আমরা যেদিন রিজভী ভাই কাকরাইল মোড়ে গ্রেপ্তার হলেন, সাথে সাথেই আমরা কাকরাইল মোড়কে উত্তপ্ত করি এবং এই বাকশাল সরকারকে হটানোর জন্য আমরা আন্দোলনে নেমে পড়ি। সাইফুল আলম নীরবের নেতৃত্বে সেদিন আমরা কাকরাইল মোড়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় এবং ব্যাপক গোলাগুলিতে আমাদের যুবদলের বেশ কিছু নেতা, ছাত্রদলের বেশ কিছু নেতা আহত হয় এবং এই আন্দোলনে আমার তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের ইউনিটের সহসভাপতি ওবায়দুল হক নিহত হয়। আমি বলতে চাই 5ই আগস্টে যখন ছাত্ররা আন্দোলনকে শিথিল করে নিয়ে এসেছিল ডিবি অফিসে গিয়ে এবং আইনমন্ত্রীর বাসায় গিয়ে, তখন দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি এবং সাধারণ জনগণ সকলে মিলে এই আন্দোলনকে এক দফার আন্দোলন এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হই। আমরা জানি সামাজিকভাবে আপনি বেশ কিছু সংগঠনের সাথে সম্পৃক্ত। কোথায় কোথায় দায়িত্ব পালন করছেন? এই ইউনিট ছাত্রদলের সভাপতি ছিলাম আমি, এই ওয়ার্ড 24 নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম আমি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছি আমি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। এখন আমাদের ঢাকা শহরে কমিটি অল্প কয়েকটা আছে, আমাদের থানায় কোনো কমিটি নেই, কিন্তু ইনশাল্লাহ যুবদলের নেতৃত্ব দেওয়ার আমার ইচ্ছা আছে। পাশাপাশি আমি এই ওয়ার্ড থেকে আগামীতে কাউন্সিলর নির্বাচন করার আশা ব্যক্ত করেছি। এই এলাকায় আমার জন্ম, এই এলাকার সামাজিকভাবে আমার একটা অবস্থান আছে। আমি দক্ষিণ কুনিপাড়া আজিমবক জামে মসজিদ এবং আবু বকর সিদ্দিক মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি হাতিরঝিল আলেক মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। আমি তেজগাঁও শিল্পাঞ্চল থানা কেন্দ্রীয় মসজিদ রহিম মেটাল জামে মসজিদের কমপ্লেক্সের সদস্য হিসাবে ওই মসজিদ কমিটির দায়িত্ব পালন করতেছি। আমি কলোনিবাজার জামে মসজিদের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছি। আমি পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি ক্রীড়া সংগঠক, একসময় খেলাধুলা করতাম, এখন আমার এলাকার ইয়াং ছেলেদের খেলাধুলা সব কিছুর পাশাপাশি আমি আমার নিজের অবস্থান রাখার চেষ্টা করি। ইনশাল্লাহ আমি যদি ওয়ার্ড কাউন্সিলর হিসাবে মনোনীত হতে পারি, আমি যেহেতু আমার এই এলাকা, আমার বাসা, আমার বাসস্থান, প্রত্যেকটা মহামুরব্বীর সাথে আমি যোগাযোগ করি এবং প্রত্যেকটা মহামুরব্বীর সাথে যোগাযোগ রেখেই আমি এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত করব এবং পাশাপাশি এই ওয়ার্ডকে একটি বসবাসযোগ্য একটি ওয়ার্ড হিসাবে পরিচালনা করার জন্য রাস্তাঘাট, ফুটপাত দখলমুক্ত করব এবং প্রত্যেকটি নাগরিকের সুযোগ সুবিধার সর্বাত্মক চেষ্টা আমি করব এই এলাকায় ইনশাল্লাহ। আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইমরান ভাই। আপনার এই উদ্যোগটি আমি সাংবাদিক সমাজের মধ্যে সবচেয়ে মহৎ উদ্যোগ বলবো। কারণ হচ্ছে সবাই সিনিয়র নেতৃবৃন্দর কথা শুনে, কিন্তু কষ্টটা আসলে আমি সিনিয়র নেতৃবৃন্দের বিপক্ষে বলছি না, তারা আন্দোলন সংগ্রাম করতে করতে তারাই আমাদের গার্জিয়ান, কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীরাই কষ্ট করে কিন্তু আন্দোলন সংগ্রামগুলো চালিয়ে নিয়ে যায়। এই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের সময় তারা যে মানুষের সাথে, সিনিয়রদের সাথে কথা বলতে পারে, তাদের কথা মানুষ শুনে, বাট যখন দলের ক্ষমতা চলে আসে, ক্ষমতার চেহারায়, তখন এই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কথা আর কেউ শুনেও না, ওনাদের কথা কেউ বলেও না। আপনি ইমরান ভাই মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে আপনি ভাবছেন, আপনি কথা বলতেছেন, আপনার প্রতি আমরা জাতীয়তাবাদী দলের, ছাত্রদল, যুবদলের, বিশেষ করে এই তৃণমূলের নেতাকর্মীরা কৃতজ্ঞ থাকবো। আপনার এই অনুষ্ঠানকে আমি একটি মহৎ অনুষ্ঠান হিসাবে বিবেচনা করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।